ফিনল্যান্ডের সবচেয়ে বড় যে আসলে এখন যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আসলে জবের সিচুয়েশনটা। তো আজকে আমি কথা বলব হচ্ছে যারা 2024-25 ফিনল্যান্ড আসার জন্য প্ল্যান করছেন। এমন কিছু আসলে স্কিলস কিংবা কাজের কথা আজকে আপনার সাথে শেয়ার করব যেগুলো আসলে এখন থেকে যদি আপনারা শিখে আসেন তাহলে ফিনল্যান্ডে আসলে আপনাদের জন্য কিন্তু জবের সিচুয়েশনটা এত বেশি ওর্স হবে না। আপনারা অন্যদের তুলনায় খুব দ্রুতই জব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি নাজমুল স্বপ্নিল আছি আপনাদের সাথে ফিনল্যান্ড থেকে। আসলে চারিদিকে আসলে ফিনল্যান্ডের এত পজিটিভ দিকের মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ যেই জিনিসটা আসলে এখন উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে জব ক্রাইসিস। আসলে জিনিসটা জব ক্রাইসিস না, আসলে জবের কম্পিটিশনটা এখন বেশি। ফিনল্যান্ডে জব আছে, প্রচুর জব রয়েছে, কিন্তু তার তুলনায় অনেক বেশি ক্যান্ডিডেট রয়েছে। তো সেই সিচুয়েশনে অনেকে দেখা যাচ্ছে যে আসলে কম্পিটিশানে নিজেকে যোগ্য প্রমাণ না করার কারণে অনেকে আসলে জব পাচ্ছে না। তো আজকে আপনাদের সাথে এমন কিছু স্কিলস কিংবা এমন কিছু আসলে দক্ষতা আপনাদের যা দেশ থেকে যদি আপনারা শিখে আসেন, তো এইটা আপনাদেরকে ফিনল্যান্ডে আসলে অন্যদের তুলনায় অনেক বেশি আপনাদেরকে এক অগ্রাধিকার দিবে কাজ পাওয়ার ক্ষেত্রে। কারণ ফিনল্যান্ডে আমি যতগুলো আসলে জবস ওয়েবসাইটগুলো ভিজিট করেছি, আমার কাছে মনে হয়েছে যে এই স্কিলসের লোকগুলো আসলে ওদের শর্টেজ রয়েছে, এবং এই স্কিলসটা যদি আপনি নিয়ে আসেন আপনার কম্পিটিশন কিন্তু অনেক অনেক কমে যাবে। যেখানে আসলে কিছু কমন জব যেগুলো রয়েছে, যেমন ক্লিনিং বলেন, ডিশওয়াশিং বলেন, এই জবগুলোতে কম্পিটিশন অনেক বেশি থাকে, বাট তারও বাইরে কিন্তু অনেক জব রয়েছে যেগুলো আসলে আমাদের আইডিয়ার বাইরে, বাট সেগুলো আসলে সবাই স্কিলসের অভাবে অ্যাপ্লাই করতে পারে না। তো আমি আজকে আপনার সাথে সেই জবগুলো নিয়ে শেয়ার করব এবং আপনাদের কিছু কাজ কথা বলবো যেগুলো আপনারা দেশ থেকে প্রিপারেশন যদি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ডে অনেক বেশি আপনাদের অ্যাডভান্টেজ থাকবে। প্রথমে যেটার কথা বলবো আমি আসলে এটা কাজ না, এটার আমি কথা বলবো হচ্ছে আপনার মেন্টাল সেট আপের কথা বলবো। আপনাদের আসলে জব শুরুর আগেই, ফিনল্যান্ড আসার আগেই আপনাদেরকে আসলে মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে। মানসিক প্রস্তুতিটা কেমন? এখানে যে কোনো ধরনের জব করতে হতে পারে, এবং যে কোনো সিচুয়েশন আপনি মেন্টালি স্ট্রং থাকবেন, এইটার মেন্টাল প্রিপারেশনটা আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে। এটা কেন নিয়ে আসতে বলছি, কারণ অনেকে দেখা যায় আসার পরে আসলে 1 মাস 2 মাস 3 মাস পরে অনেক বেশি মেন্টালি আসলে আপনার হোম সিকনেস ফিল করে। তো প্লাস হচ্ছে তার মোটিভেশন কমে যায়, জব না পেলে সে অস্থির হয়ে যায়। তো আমি বলবো যে আসলে আসার আগেই আপনি অ্যাটলিস্ট 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন, এবং মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে 6 মাস আপনি জব না পেলেও যেন আপনি চলতে পারছেন, এবং মেন্টাল আপনাকে স্ট্রং থাকতে হবে। কারণ এখানে থাকার কারণ আপনি যখন একা চলে আসবেন একটা জায়গায় দেশে, আপনাকে মানসিকভাবে স্ট্রং থাকাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যদি আপনি মানসিকভাবে স্ট্রং না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মেন্টালি পিছিয়ে যাবেন সবার থেকে। তো এটা হচ্ছে প্রথম মেন্টাল সেট আপ নিয়ে আসতে হবে যে আমাকে আসলে স্ট্রাগল করতে হবে, আমাকে একা থাকতে হবে, এবং সব সিচুয়েশনে আমাকে আসলে নিজেকে স্ট্রং রাখতে হবে। এটাই প্রথম মূল মন্ত্র। তারপর যে ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই, ফিনল্যান্ড আসার আগে যদি আপনারা চান যে কোন কাজটা সবার আগে করা উচিত, আমি বলবো ফিনিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা। যদিও টাফ ল্যাঙ্গুয়েজ, খুব ইজি টাস্ক না, বাট আমি বলবো তবুও আপনার অ্যাটলিস্ট বেসিক শিখে আসেন। এখন কোত্থেকে বেসিক শিখবেন? বেসিক শেখার আসলে অনেক ওয়ে আছে, বাট সবচেয়ে ইজিয়েস্ট এবং বেস্ট ওয়ে হচ্ছে আপনার ডুওলিঙ্গো যে অ্যাপস। আমি অলরেডি আমার স্ক্রিনে দিয়েছি ডুওলিঙ্গো অ্যাপসটা। এই অ্যাপসে আপনারা লগ ইন করলে, ফিনিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধারাবাহিকভাবে আপনি ফিনিশের ওয়ার্ড সেন্টেন্স শিখতে পারবেন। যদি আপনারা ফ্যামিলি আসেন দুজনে মিলে ট্রাই করতে পারেন, এবং যদি সিঙ্গেল আসেন কয়েকটা ফ্রেন্ড মিলে আসেন আপনারা নিজের গ্রুপ ডিসকাশন করতে পারেন। আমার মনে হয় মোটামুটি হালকা একটা বেসিক আইডিয়া যদি নিয়ে আসতে পারেন সেটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ফিনল্যান্ডে আসলে যে দ্বিতীয় জিনিসটা যেটা আপনাদের শিখে আসা উচিত সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অনেকে ভাবেন যে আসলে ফিনল্যান্ড আছি আপনার ইংলিশটা তো লাগবে না, এবং অনেকে আছে আসলে আইএলটিএস ছাড়াও অনেকে চলে আসছে, বাট ইংলিশের বেসিক খুব ভালো না। তো আমি তাদের বলবো যে অ্যাটলিস্ট যাদের নিজেদের ইংলিশের প্রতি কনফিডেন্স নেই তারা অ্যাটলিস্ট একটা ইংলিশ স্পিকিং কোর্স করে আসবেন। কারণ এখানে এসে যদি আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজও না জানেন, ইংলিশও না জানেন, আপনি আসলে মানুষের কাছে চাকরি কীভাবে যাবেন? আপনাকে তো অ্যাটলিস্ট যে আপনার জবের কথা বলতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে। আপনি যদি নিজেকে সেলই করতে না পারেন, আপনাকে কেউ তো আপনাকে কিনবে না। অ্যাটলিস্ট আমরা যখন কাজের জন্য যাই আমরা কিন্তু একটা প্রোডাক্ট, আমাদের নিজেদেরকে সেল করতে হয়, আমাকে তাদের কাছে বোঝাতে হয় যে না আমি তোমাদের অর্গানাইজেশনের জন্য বেস্ট, আমাকে নিলে তোমাদের এই বেনিফিটটা হবে। আমার চাকরি দরকার, এই জন্য কেউ আমাকে চাকরিতে নিবে না, আমি কতটুকু তাদেরকে দিতে পারবো সেটার উপর বেস করে কিন্তু তার চাকরিতে নিবে। আমি অনেকে দেখেছি আসলে এসে তারা চাকরির জন্য তাদের কাছে যেতেই পারছে না, যে বুঝাতে পারছে না, এই এতটুকু কমিউনিকেশন স্কিলস তাদের নেই। তো এই মানুষগুলো তো আসলে বিপদে পড়বেই। তো আমি বলছি এই ইস্যুটা আপনারা আসলে ফার্স্টের থেকে নিজেরা একটু সচেতন হয়ে আসবেন। অনেকে আমাকে আসলে মেসেজ করেন যে ভাই আমি ইংলিশে দুর্বল, আমি কি ফিনল্যান্ডে আসতে পারবো কিনা? আমি বলবো অবশ্যই আসতে পারবেন। আপনার ইংলিশে দুর্বল হোক আর যে হোক আসতে পারবেন, কিন্তু আসার আগে অবশ্যই একটি স্পিকিং কোর্স করে আসবেন। অনেকে আসলে ইংলিশ অনেক স্ট্রং থাকেন, বাট ইংলিশে বলতে ভয় পান। আইএলটিএস তো ছোটো একটা এক্সাম থাকে, বাট ইংলিশে কমিউনিকেশন করাটা কিন্তু অনেক ডিফারেন্ট। আইএলটিএস থেকে অনেক বেশি ইজি, বাট আমরা আসলে যেটাকে সবচেয়ে বেশি ভয় পাই।
কোনোভাবে হয়তো আইএলটিএসের স্পিকিংয়ে 5 5.5 পেয়ে উতরে গেলাম, বাট আমি হয়তো বা রেগুলারলি কথা বলতে পারছি না। তো আমি বলবো যারা আসলে এই প্রবলেমটা ভুগছেন তারা ইংলিশটাও ভালো মতো অ্যাটলিস্ট শিখে আসবেন, যেন আপনি ফিনিশ শিখার আগে ইংলিশ দিয়ে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। তারপরে যে পার্টটা রয়েছে, আমি বলবো আপনারা আসলে দুইটা জিনিস শিখে আসবেন। এক হচ্ছে ড্রাইভিং, এক হচ্ছে সাইক্লিং। এই দুইটা জিনিস শেখার কারণ হচ্ছে আপনি এখানে এসে অনেকে ফুড ডেলিভারি জব করে, তো সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং শিখে আসেন এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসবেন। আপনি শিখে আসেন না আসেন, আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্সের জন্য তো আসলে এখন ড্রাইভিং শেখার দরকার হয় না, আপনি চাইলে দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন। আমি বলবো যে অ্যাটলিস্ট যদি নাও শিখেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, পরবর্তী দেশে যেয়ে হয়তো বা শিখে আসতে পারবেন, কারণ এখানে কিন্তু কোনো ড্রাইভার নেই। আর আপনি যদি ফুড ডেলিভারি কাজ করতে হয় আপনাকে কিন্তু যে গাড়ি ড্রাইভ করতে হবে অথবা সাইকেলিং করতে হবে, তো এই দুইটা জিনিস আপনাকে দেশ থেকে শিখে আসতে হবে। এই ধরে যদি আপনি শিখে আসেন সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে আপনি খুব ইজিলি কোনো ডেলিভারি জব কিংবা সাবস্টিটিউট নিয়ে কিংবা কারো আইডি নিয়ে আপনি খুব ইজিলি আসলে ডেলিভারি জবটা করতে পারবেন। তারপরে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা একটু ডিফারেন্ট পয়েন্ট আমি বলতে চাই। সেই পয়েন্টটা হচ্ছে আপনার কিছু কম্পিউটারাইজ নলেজ নিয়ে আসবেন, কারণ এখানে আসতে হলে দেখা যায় যে আপনি স্টাডির ক্ষেত্রে থেকে শুরু করে সব কিছুতে আসলে কম্পিউটারের নলেজটা খুব বেশি দরকার হয়। অনেকে আসলে আমরা ইউনিভার্সিটি শেষ করে ফেলেছি, বাট আসলে কম্পিউটার দক্ষতাটা ওরকম নেই। তো আমি বলবো যে আপনারা এই কম্পিউটারের ছোটো একটা কোর্স করে আসেন, কারণ এখানে দেখা যাবে যে আপনি হয়তো বা কোথাও ডিশ ওয়াশিং কিংবা ক্লিনিংয়ে জবই অ্যাটলিস্ট ঢুকেছেন, পরবর্তীতে হয়তো বা আপনার কম্পিউটারের কোনো কাজের হয়তো বা আপনার সুযোগ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটারটা লাগবে। এবং এখানে স্টাডি করার ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের অবশ্যই, কারণ এখানে কম্পিউটারে অনলাইন এক্সাম হয়, অনলাইন ক্লাসগুলো হয়, বিভিন্ন অ্যাসাইনমেন্ট হয়, বিভিন্ন টাস্ক হয়। তো সেই জন্য আপনাকে কম্পিউটার দক্ষতাটা অবশ্যই জেনে আসতে হবে, কারণ এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার থাকেন আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন যে কোনো কারো থেকে। তারপর যে পয়েন্টটা রয়েছে আমি সেই পয়েন্টটা বলতে চাই, সেই পয়েন্ট হচ্ছে আসলে অনেকেই এখানে এসে আসলে ক্লিনিংয়ে জব খুঁজেন কিংবা আপনার হচ্ছে কিচেনে জব খুঁজেন, তাদের জন্য আমি বলতে চাই যে আসলে এখানে আসলে কিন্তু একটা ব্যারিয়ার রয়েছে। আপনাকে কিচেনে কাজ করতে হলে কিন্তু হাইজিন পাসপোর্ট দরকার হয়। তো আপনার আসার আগে হাইজিন পাসপোর্টের আপনারা কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে পারেন। হাইজিন পাসপোর্টের যে মেটেরিয়ালসগুলো সেগুলো আমার গ্রুপে আমি আপলোড করে দিব, কিংবা আমার এখানেই থাকবে আমার পেজে আমি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব। এই ডকুমেন্টগুলো আপনারা বাংলাদেশে বসেই প্রিপারেশন নিয়ে আসতে পারেন। এখানে এসে এক্সাম দিয়ে হাইজিন পাসপোর্টটা খুব ইজি, খুব টাফ কিছু না। এমসিকিউ এক্সাম হয়, 40টার মতো এমসিকিউ থাকে, 34টা আপনি কারেক্ট করতে পারলে কিন্তু আপনার পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, হাইজিন পাসপোর্ট। তো এটা কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ। আপনি অনেক জায়গায় দেখবেন যে আসলে ওরা রিজেকশনের একটা রিজন খুঁজে যে আপনাকে কেন নিবে না। তো সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করে আপনি হাইজিন পাসপোর্ট আছে কিনা, আপনি যদি বলেন নেই, ওরা কিন্তু একটা রিজন পেয়ে যাবে। তো আমি চাই এরকম কোনো রিজন যেন না থাকুক। আমি অনেকে দেখেছি এখানে আসার পর আসলে হাইজিন পাসপোর্ট করতে হয়েছে। আমি বলবো দেশে যদি সময় থাকে আপনারা 15-20 দিন একটা প্রিপারেশন যদি নিয়ে আসেন, এখানে এসেই জাস্ট রেজিস্ট্রেশন করে এক্সামটা দিয়ে দিবেন, খুব ইজিলি আপনার হাইজিন পাসপোর্টটা 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে। তখনই কিন্তু আপনার জন্য কাজের স্কোপটা বেড়ে যাবে। তারপর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার কিছু স্পেশালাইজড স্কিল। এখানে ফিনল্যান্ডে আমি দেখেছি যে অনেক গিগস জব থাকে, যেটার সাথে আসলে সবাই পরিচিত। গিগস জব যারা আসলে ফিনল্যান্ডে থাকেন, যারা বাংলাদেশে তারা আসলে এটার সাথে পরিচিত না। গিগস জব আমি আসলে বলতে চাই, গিগস জবটা হচ্ছে একটা পার্ট টাইম জবের মতো। একটা অর্গানাইজেশন তারা বিভিন্নভাবে আসলে কাজ, যখন তাদের কাছে কাজ আসে তারা আসলে কাজ একটা এজেন্সি টাইপের বলতে পারেন, তাদের কাছে বিভিন্ন কোম্পানি কাজ দেয়। যেমন তাদের কোনো কোম্পানির হয়তো 1 সপ্তাহের জন্য ক্লিনিংয়ের লোক লাগবে, ওরা এই কোম্পানিকে ইনফর্ম করে যে আমার 1 সপ্তাহের জন্য লোক লাগবে। তখন এই কোম্পানি কী করে, তাদের যে পার্ট টাইম এমপ্লয়ি আছে তাদের কাছে এই কাজটাকে স্প্রেড করে দেয়। তো যারা এই কাজটা নিতে পারে তারা আসলে ফার্দার স্টেপের জন্য যেতে পারে, এই কাজগুলো করতে পারে। তো এরকমভাবে আসলে গিগস কাজগুলো হয়। তো গিগস কাজের মধ্যে কিন্তু আমি প্রায় দেখি যে আসলে কিছু কাজ রয়েছে যেগুলো তারা অনেকে অ্যাপ্লাই করতে পারে না। প্রথম কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ। অনেকে ইলেকট্রিকের কাজ এখানে কিন্তু এটা খুব দক্ষতা ছাড়া, যারা আসলে কাজটা করে আসছে তারা ছাড়া এটা কেউ করতে পারে না, যে কারণে সবাই কিন্তু ঢালাওভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনি যদি দেশ থেকে যদি এই কাজটা শিখে আসতে পারেন কারো থেকে, ইলেকট্রিক কাজ যদিও রিস্কি কাজ, আর তবুও আমি বলবো যে এই কাজটা কিন্তু এক দক্ষতার কাজ। এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন এখানে কিন্তু আপনার অনেক ডিমান্ড পাবেন। আপনি পার্ট টাইম জবে সবার থেকে আমি বলবো যে 80% আপনি এগিয়ে থাকবেন এই কাজগুলো পাওয়ার ক্ষেত্রে। তারপরে প্লাম্বিংয়ের যে কাজগুলো, আপনার পানির লাইন ঠিক করা কিংবা যে কোনো লাইন ঠিক করার যে কাজগুলো, সেই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন এখানে কিন্তু অনেক অ্যাডভান্টেজ। এই কাজগুলো আমাদের দেশে অনেক ছোটো মনে করি আমরা, কিন্তু এখানে কিন্তু এই কাজগুলোর অনেক ডিমান্ড রয়েছে এবং হাই ডিমান্ড রয়েছে এই কাজগুলোতে। এবং এই ডিমান্ডের সেক্ষেত্রে কিন্তু এখানে এই সেক্টরগুলোতে এমপ্লয় শর্টেজ রয়েছে। সবাই এই কাজগুলো করতে পারে না দেখি, এই কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারে না, এই কাজগুলোতে এখন স্টিল কিন্তু লোক শর্টেজ রয়েছে। তারপরে যে আমি বলবো যে আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে আপনার ম্যানুয়াল গাড়িটা শিখে আসতে পারেন, কারণ এখানে যে আপনার বিভিন্ন ধরনের ফর্কলিফট বলেন, বিভিন্ন কোম্পানির
যে ক্লিনিং গাড়িগুলো সেগুলো কিন্তু ম্যানুয়াল গাড়ি হয়ে থাকে। তো আপনি যখন গাড়ি শিখবেন অটোর সাথে ম্যানুয়াল শিখে আসতে পারলে আপনার কিন্তু এই কাজগুলোতে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। তো এই ধরনের আসলে অনেক কিছু স্কিলস রয়েছে যেগুলো আসলে দেশ থেকে আমরা শিখে আসতে পারি। আমরা আসলে মানুষকে ডিমোটিভেট না করে তাকে আসলে এই লুফলসগুলোকে কীভাবে আসলে ওভারকাম করা যায় সেটা শেখানো উচিত। আমরা ফেসবুকে, ইউটিউবে আসলে ফিনল্যান্ডের এত ভালো ভালো দিক রয়েছে, সেগুলো নিয়ে আসলে কেউ আমরা বলতে শুনি না। আমি দেখেছি রিসেন্টলি কিছু মানুষ শুধু জব ক্রাইসিস এটা নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন, কিন্তু আসলে এই ক্রাইসিসটা থেকে তারা কী শিখেছেন, তারা যেটা শিখেছেন সেটা সবার সাথে শেয়ার করা উচিত, যে আসলে আমি এই স্কিলসটা না থাকার কারণে কিংবা আমার এই লুফলসটা থাকার না কারণে আমি চাকরি পাচ্ছি না। আপনারা এইটা শিখে আসেন। আমি চাকরি পাচ্ছি না দ্যাট মিনস যে আর কেউ চাকরিটা পাবে না এরকম কিন্তু না। আমার হয়তো যোগ্যতা নেই, আরেকজনের কিন্তু যোগ্যতা থাকতেই পারে, কিংবা আমার রিজিকে হয়তো নেই, আরেকজনের রিজিকে থাকতেই পারে। তো আমি জানি না আসলে কার কী আছে। তো আমি ঢালাওভাবে সবাইকে ডিমোটিভেট করে ফেলছি যে ভাই না আসবেন না আসবেন, এটা না করে আসলে এখানে সিচুয়েশনটা অবশ্য সবাইকে জানানো উচিত যে আসলে এখানে জবের একটু সংকট না, আসলে জবের কম্পিটিশন বেশি রয়েছে, সেটা সবাইকে জানানো উচিত ভালো। বাট সেই সাথে সাথে আসলে এই কম্পিটিশন থেকে ওভারকাম করার ওয়েগুলো আসলে বলে দেওয়া উচিত পোস্টগুলোতে। আমি আশা করবো যারা আসলে এই ধরনের পোস্ট করেন, অনেকে হয়তো আমার ভিডিও দেখছেন, তো আপনারা ওভারকাম করার স্টেপসগুলো মানুষকে বলে দেবেন যে আসলে এই স্কিলসগুলো নিয়ে আসবেন, তাহলে হয়তো আপনার জন্য বেটার হবেন। আপনারা কি মনে করছেন যে ফিনল্যান্ডে অনেক স্টুডেন্ট চলে আসছে সেখানে জব ক্রাইসিস না? অনেক স্টুডেন্ট তো আসতে পারবে না, কারণ ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম কিন্তু গভর্নমেন্ট থেকে কন্ট্রোল করা হয়। গভর্নমেন্ট থেকে কন্ট্রোল করা হয়, দ্যাট মিনস ইউনিভার্সিটি 30টা সিট থাকলে 30 জনকে অফার লেটার দেওয়া হবে এবং 30 জনই আসবে। তার মানে প্রতি বছর যতজন স্টুডেন্ট আসার কথা ততজন স্টুডেন্টই আসবে। বাঙালি যদি নাও আসে, আদার্স কান্ট্রির স্টুডেন্টরাও কিন্তু সেখানে আসবে। দ্যাট মিনস কিন্তু স্টুডেন্টদের কম্পিটিশন কিন্তু থাকবেই, বাঙালি আসুক অন্য কান্ট্রির যেই আসুক না কেন, অ্যাটলিস্ট সেই মানুষগুলো কিন্তু ফিনল্যান্ডে ঢুকবেই। তো শুধু শুধু আমাদের দেশের মানুষগুলোকে ডিমোটিভেট না করে আমরা আসলে তাদেরকে ওয়ে আউট বলতে পারি। কারণ যারা আসলে, আমি একটা জিনিস বিশ্বাস করি, যারা আসলে বিদেশে আসার ভূত মাথায় চেপেছে, সোজা বাংলা যদি আমি বলি, বিদেশে আসার ভূত যাদের মাথায় চেপেছে, যারা বিদেশে আসার স্বপ্ন দেখছেন, তারা যেভাবে হোক বিদেশে আসতে চাবেন। তাদের কাছে জব ক্রাইসিস বলেন, এই তারপরে পিআর প্রসেস অনেক দেরি হয়, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। তারা কান্ট্রি লিভ করতে চায়, তারা একটা বিদেশে আসতে চায়, এটা হচ্ছে মেন মোটিভ তাদের। এরকম মানুষ হচ্ছে 95%, বাকি 5% মানুষ হচ্ছে চিন্তা করছে যে আমি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এই মানুষগুলো আসলে সবসময় কনফিউশনে থাকবে। তাদেরকে যদি বাংলাদেশ থেকে চাকরি দিয়ে নিয়ে আসেন সেক্ষেত্রে তারাই আসবে, নয়তো বা তারা রিস্ক নিয়ে কখনোই কোথাও আসতে যাবে না, এই মানুষগুলো কখনো আসতেও পারবে না। বাট 95% মানুষ যারা আসলে বিদেশ আসতে চায়, তারা আসলে এই জব ক্রাইসিস বলেন কোনো কিছু, এগুলো তাদের ম্যাটার করে না। তারা জানে তারা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু ম্যানেজ করে ফেলতে পারবে। এই আত্মবিশ্বাসটা নিয়ে আসবেন, যেখানে আসবেন না কেন আত্মবিশ্বাসটার সাথে রাখবেন। ফিনল্যান্ডে যান, ইউএসএ যান, কানাডা যান, ডেনমার্ক যান, সুইজারল্যান্ড যান, যেখানে যান না কেন এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে রাখবেন যে আরেকজন পারেনি তো কী হয়েছে, আমি পারবো। যতদিন পর্যন্ত এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে না থাকবে ততদিন পর্যন্ত আপনি কোথাও কিছু করতে পারবেন না। তো সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।